প্রথম কথা হচ্ছে ফরহাদ মাজার কিন্তু একটা ডিসক্লেইমার দিয়েছেন গত পরশুদিন। উনি আবার একটা ওনার পোস্ট দিয়ে লম্বা একটা পোস্ট লিখেছেন। উনি বলেছেন যে ওনার বক্তব্যটাকে একটা মিসকোট করা হয়েছে। উনি কেন রেজিম চেঞ্জ বলেছেন, কেন এটাকে মানে গণ অভ্যুত্থানটা কীভাবে ছিনতাই হয়ে গেল, উনি একটা ডিটেলস বলেছেন। এটা উনি আগেও বলেছেন এই কথাগুলো। প্রথম কথা হচ্ছে যে আমি যদি বলে থাকি যে আপনি যেটা বলেছেন যে ডক্টর ইউনূস আমেরিকা গিয়েছেন বা ডক্টর ইউনূস এটাকে মেটিকুলাস ডিজাইন বলে যে ব্যাখ্যাটা দিয়েছেন, প্রথম কথা হচ্ছে আমার স্পষ্ট মনে আছে ডক্টর ইউনূস কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের এই প্রক্রিয়া শুরু থেকে ইনভলভ ছিলেন না। যেদিন আবু সাঈদের শাহাদাতের ঘটনা ঘটে সেদিন আমরা 3টা দল একটা মিছিল বের করেছিলাম। পল্টন ঘুরে এসে আমরা বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে একটা সমাবেশ করি। সেখান থেকেই আমার স্পষ্ট মনে আছে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে এবং আমাদের অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের উদ্দেশ্যে আমরা একটা বক্তব্য রেখেছিলাম যে দেশের এরকম পরিস্থিতিতে ছাত্রদেরকে মারা হচ্ছে, সবাই অন্তর্ভুক্ত হয়ে গেছে এই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, আপনারা আর চুপ থাকবেন না, আপনারা আমাদের সাথে সুর মেলান, আমাদের সাথে আসেন। এবং আবদুল্লাহ আবু সাঈদ কিন্তু এই শেষ দিকে এসে উনি কিন্তু প্রথম আলোতে একটা বড় উনি একটা নিবন্ধন লিখেছিলেন এবং এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে উনি আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছিলেন। প্রফেসর ইউনূসও তখন বাইরে থেকে এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস যখন দেশে আসেন তখন উনি এসে এই যে অভ্যুত্থানটা কিভাবে হলো, কারণ তখন তো ফেসবুক বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, আসলে বাইরে সবাই অনেক কিছু জানতে পারছিল না, কমিউনিকেশন তো গ্যাপ ছিল সিরিয়াস লেভেলে। ওনার উচিত ছিল যে এই আন্দোলনে কিভাবে হলো এটার একটা ব্রিফিং নেওয়া সবার কাছ থেকে। উনি সেটা না নিয়ে উনি পার্টিকুলারলি 1-2 জনের সাথে কথা বলেই উনি ওই রকমই একটা ডেলিভারি জাতিসংঘে গিয়ে বলেছেন যে মেটিকুলাস ডিজাইন হয়েছে ইত্যাদি ইত্যাদি। পরে যদিও এটা থেকে উনি সরে এসেছেন এবং যাদেরকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এই মাস্টারমাইন্ড নিউক্লিয়াস, পরে তো আমরা জেনেছি যে সেই মাস্টার মাইন্ডকে উনি মানে রিজেক্টই করেছেন, মানে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ারই উনি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, এরকম পরিস্থিতি হয়েছিল। যাই হোক, যেটা হয় নাই ভেতরের কথা আমরা এখানে আলোচনা না করি। আমি শুধু এটা বলতে চাই যে দেখেন আমাদের এই গণ অভ্যুত্থানটা একটা মানে আন্দোলনের স্বতঃস্ফূর্ত আন্দোলনের একটা পিক মোমেন্টে গিয়ে হয়েছে এবং এখানে সবাই নানাভাবে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন আমার মনে পড়ে যে ঢাকার যেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোন মোমেন্টে এসে এখানে জয়েন করেছে। দেখেন যখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, যখন ছাত্ররা মার খাচ্ছিল এবং ওরা এসেছিল কিন্তু শুধু ছাত্রদের মারের প্রতিবাদে, ঠিক আছে? আপনি দেখবেন ওদের স্লোগানগুলো, ওদের কথাগুলো কিন্তু ওদের মাথায় কোনো নির্বাচনও ছিল না, ওদের মাথায় অন্যান্য বিষয়গুলো ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন ছাত্রীদের উপর হামলা হয় তখন হিট অফ দি মোমেন্ট তারা কিন্তু তাদের প্রতিরোধটা গড়ে তোলে। সেই জন্য এটা গণ অভ্যুত্থান, কোনো সন্দেহ নাই, কিন্তু সমস্যা হচ্ছে এটা কোনো মেটিকুলাস ডিজাইনেও হয় নাই। এবং এই গণ অভ্যুত্থানের জন্য যে কথাটা আসছে যে গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া আমরা কেউ অংশগ্রহণ করি নাই বা আমাদের কারো মাথার মধ্যে সেই জায়গাটা ছিল না। এটা কেউ যদি এখন বলে কারো মাথায় থাকতে পারে, কারণ আমরা 10 মাথা কাজ করছে তো। এখন ধরেন দুদু ভাই যদি বলে যে হ্যাঁ এটা আমার মাথায় ছিল, এটা থাকতে পারে দুদু ভাইয়ের মাথায়। প্রফেসর সিদ্দিক যদি বলে যে না আমি এভাবে বলেছিলাম, বলতে পারে, কারণ সবাই তো আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন রকমের চিন্তা তো আমাদের ছিল। যেমন ফরহাদ মাজার কিন্তু তখন বলেছিলেন যে এই সংবিধান বাদ দিয়ে এটা শহীদ মিনারে গিয়ে শপথ নিতে বিপ্লবী সরকার। তাহলে এখন উনি যদি ওই ওনার যে কথা যে এটা রেজিম চেঞ্জ আমেরিকার, তাহলে তো এটার সাথে মেলে না, কারণ তাহলে উনি তো তখনই না এরকম আমি বেশ কয়েকটা নিউজ অ্যানালিসিস দেখলাম যেখানে যেটা টানা হয়েছে যে ধরেন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যে বাণিজ্য চুক্তি হয় যেটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে, এখনও কথা হচ্ছে, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে আসলে অনেক কিছু লুজ করতে হচ্ছে। তো সেই বাস্তবতা থেকেও মার্কিন ইন্টারেস্ট এখানে আছে। সেই দেখেন এটাও তো পরিষ্কার, এটা আমরা তো মানে গড়ের উপর কথা বললে হবে না। এই চুক্তিটার শুরুটা কোত্থেকে? হঠাৎ করে ট্রাম্প এসে একটা ট্যারিফ চাপিয়ে দিলেন সারা পৃথিবীতে। এটা তো এমন না যে শুধু বাংলাদেশের জন্য একটা মানে দ্বিপাক্ষিক ট্যারিফ দিয়েছেন। উনি সারা পৃথিবীতে একটা ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন এবং চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমরা যেহেতু আমাদের এখান থেকে এক্সপোর্টটা হয়, আমাদের রেডিমেড গার্মেন্টস যায়, সুতরাং আমরা খুবই শঙ্কিত হয়ে পড়লাম। 37% ট্যাক্সের জায়গা ছিল। সেখানে যখন আমেরিকার সাথে কমিউনিকেশন হলো তখন তারা বললো যে একটা চুক্তি করতে পারি,
চুক্তির আওতায় হলে আপনারা যদি চুক্তি করতে রাজি হন তাহলে আমরা আলোচনায় বসবো, এবং চুক্তি করতে রাজি হওয়ার প্রেক্ষিতে কিন্তু প্রথমে 20% আসলো, পরে চুক্তির মধ্যে দিয়ে এটা 19 আসলো। সুতরাং এটার সাথে আমি কোনোভাবেই আমাদের গণ অভ্যুত্থানের আন্দোলনের আমি কোনো সম্পর্ক দেখি না। ট্রাম্প তো হঠাৎ করে কখন কি করে বসে তার ঠিক নাই। আচ্ছা দেখেন, এই ট্যারিফের কেন্দ্র ধরে কিন্তু এখন চুক্তিটা হয়েছে, এবং এই চুক্তিটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হচ্ছে যে এটা বিএনপি ইনভলভ কিনা, বিএনপি জানে কিনা, জামাত জানে কিনা। জামাতের আমির দেখলেন আপনারা জানতেন না, আলোচনাগুলো তো ইয়েতে হয়েছে, মানে ট্যারিফের চুক্তি যে হচ্ছে, চুক্তি নিয়ে যে মানে এটা আলোচনাগুলো আপনারা জানতেন? নন ডিসক্লোজার বিষয় হচ্ছে, এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাথে কোনো অফিসিয়াল আলোচনা তো করে নাই, এবং এটা আমাদেরকে দাবিও করে নাই। দাবি করেছে কি ডক্টর খলিল বলছেন যে ওনারা বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেছেন। বিএনপি তো এটা অস্বীকার করে নাই, বিএনপি কোনো রিজয়েন্ডারও দেয় নাই, জামাত রিজয়েন্ডার দিয়েছে। কিন্তু আজকে আমি একটা ভিডিও দেখলাম যে জামাতের তাহের সাহেব কোথাও একটা ব্রিফিং এ বলছেন যে হ্যাঁ এই চুক্তিটার বিভিন্ন বিষয়ে আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা করে আমরা জানাবো। এখন এটা কি গভর্নমেন্টের পক্ষ থেকে পর্যালোচনা, কোন প্রেক্ষিতে, এটা কিন্তু ক্লিয়ার না। কিন্তু এটা পরিষ্কার যে বিএনপির সাথে এটা আলোচনা হয়েছে, এবং ডক্টর খলিল যেহেতু পরবর্তীতে সরকারের সাথে যোগ দিয়েছেন, সুতরাং এটা কিন্তু বোঝা যায় যে এইটা ডক্টর ইউনূসের নিজস্ব কোনো চিন্তা না, এটার একটা ধারাবাহিকতা আছে। আমি এই রাউন্ডে এই জায়গায় এসে আমি একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইন্টারেস্টিং কথা আছে ফরহাদ মাজারের বিষয়টা আমি পরে বলবো যদি পরে সুযোগ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর